ছিলাম কোথায়? আমরা ম্যাক প্রোটোকলগুলো শুরু করেছিলাম। ম্যাক প্রোটোকলগুলোর ডিজাইন এবং হচ্ছে ডিজাইন ইস্যুজ এবং হচ্ছে ডিজাইন গোলস, এই জিনিসগুলো আমরা দেখেছিলাম এবং খুব সম্ভবত ম্যাকা প্রোটোকলটা আমরা দেখার চেষ্টা করছিলাম, তাই না? ম্যাকা প্রোটোকলটা মনে হয় শেষ করছিলাম, তাই না? ওকে, সো ম্যাকা যে অ্যালগরিদমটা আছে আমরা দেখেছিলাম যে ম্যাকা অ্যাকচুয়ালি আমাদের হিডেন টার্মিনাল প্রবলেম এবং এক্সপোজ টার্মিনাল প্রবলেম দুইটাকে অ্যাকচুয়ালি সলিউশন করে। বাট ম্যাকাতে যে প্রবলেমটা হতে পারে সেগুলি আমরা সেটাকে আজকে অ্যাড্রেস করতে চাচ্ছি। সো ম্যাকা আমাদের এক্সপোজ টার্মিনাল প্রবলেম প্লাস হিডেন টার্মিনাল প্রবলেম দুইটারই সলিউশন করে আরটিএস এবং সিটিএস এর মাধ্যমে। সো এটা আমরা লাস্ট দিন শেষ করছিলাম, বাট আমরা যে ইস্যুটা আজকে আলোচনা করতে যাচ্ছিলাম যে ম্যাকা হচ্ছে তার আইডল পিরিয়ডের জন্য বাইনারি এক্সপোনেনশিয়াল ব্যাক অফ এই মেকানিজমটা ব্যবহার করে, যেটা আমরা সিএসএমএ সিডিতে দেখে আসছিলাম যে বাইনারি এক্সপোনেনশিয়াল ব্যাক অফ কি, এটা কিভাবে কাজ করে। সো কোনো একটা নোড যখনই কলিশন হয় তখনই সে হচ্ছে ব্যাক অফে চলে যায়। ব্যাক অফে চলে যায় মানে হচ্ছে সে কিছুক্ষণ ওয়েট করে, আবার কিছুক্ষণ পরে ওয়েট টাইমটা শেষ হওয়ার পরে এসে সে পুনরায় ট্রাই করে ডাটা ট্রান্সমিশনের জন্য বা আরটিএস সিটিএস ট্রান্সমিশন করে যদি চ্যানেলটাকে ফ্রি পায় তাহলে সে হচ্ছে পুনরায় ডাটা ট্রান্সমিশনের চেষ্টা করে। বাট আমরা দেখে আসছিলাম যে এই বাইনারি এক্সপোনেনশিয়াল ব্যাক অফ কিভাবে হচ্ছে বেসিক্যালি আইডল পিরিয়ডটা, যে একটা পার্টিকুলার নোড কলিশন হওয়ার পরে কতক্ষণ পর্যন্ত আইডল থাকবে সেই জিনিসটা কিভাবে বাইনারি এক্সপোনেনশিয়াল ব্যাক অফ অ্যালগরিদম দ্বারা নির্ধারিত হয় সেটা দেখে আসছিলাম। সো এই ম্যাকাতেও এই বাইনারি এক্সপোনেনশিয়াল ব্যাক অফ অ্যালগরিদমটাকে অ্যাকচুয়ালি ইউজ করা হয়েছে এবং এই বাইনারি এক্সপোনেনশিয়াল ব্যাক অফ অ্যালগরিদমটা এখানে ব্যবহার করার ফলে যে প্রবলেমটা তৈরি হয় যে এখানে দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমাদের একটা আনফেয়ার চ্যানেল অ্যালোকেশন হয়ে যায়, আনফেয়ার চ্যানেল অ্যালোকেশন হয় এবং তার ফলশ্রুতিতে দেখা যায় যে কোনো কোনো নোড এমন একটা সিচুয়েশনে চলে যায় যেটাকে আমরা বলি হচ্ছে স্টারভেশন। ঠিক আছে, মানে সে হচ্ছে আর কোনো চান্সই পাচ্ছে না, অন্য নোটগুলো এমনভাবে ডাটা ট্রান্সমিট করতেছে আর অন্য একটা নোট যে ডাটা ট্রান্সমিশনের জন্য সুযোগ পাচ্ছে না, সুযোগ না পেতে না পেতে সে যতবারই ট্রান্সমিশন করতে যাচ্ছে তখনই হচ্ছে কলিশন হচ্ছে অন্য একটা নোটের ডাটা ট্রান্সমিশনের দ্বারা। সো ফলে দেখা যাচ্ছে সে কন্টিনিউয়াসলি কলিশন হচ্ছে এবং যতবারই তার কলিশন হচ্ছে প্রত্যেকবারে সে কি করবে, ওই যে বাইনারি এক্সপোনেনশিয়াল ব্যাক অফ অ্যালগরিদম যেহেতু সে ব্যবহার করতেছে, সো সে তার কন্টেনশন উইন্ডোটাকে বাড়ে ফেলতেছে। সো যতবারই বাড়াচ্ছে দ্বিগুণ করে বাড়তেছে, সুতরাং তার কন্টেনশন উইন্ডোটা অনেক বড় হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে বড় বড় নাম্বার পিক করার কারণে, মানে কন্টেনশন উইন্ডো থেকে যে নাম্বারটা সে পিক করতেছে, দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে যে নাম্বারটা পিক করতেছে হায়ার নাম্বার পিক করার কারণে সে পরবর্তীবারে যখন আবার আসতেছে, যদি কোনো কারণে আনফরচুনেটলি সে আবার যদি কলিশন হয়, সো সে আবারও কিন্তু ব্যাক অফে চলে যেতে হচ্ছে। সো এইভাবে ব্যাক অফে যেতে যেতে তার কন্টেনশন উইন্ডোটা বাড়তে বাড়তে এমন একটা সিচুয়েশন তৈরি হয় যে সে আসলে আর ডাটা ট্রান্সমিশনের কোনো সুযোগই থাকে না, যেটাকে আমরা বলি হচ্ছে স্টারভেশন। সো এই ম্যাকাতে এই বাইনারি এক্সপোনেনশিয়াল ব্যাক অফ অ্যালগরিদম ব্যবহার করার কারণে এরকম একটা সিচুয়েশন তৈরি হয় বা তৈরি হতে পারে। সো সেই জিনিসটাকে হচ্ছে আমরা এইখানে মানে এরকম একটা সিচুয়েশন কিভাবে হয় সেটা জাস্ট একটু সিমুলেট করার জন্য সিমুলেট করার চেষ্টা করতেছি বা দেখার চেষ্টা করতেছি। এখানে একটু খেয়াল করে দেখি, চারটা নোড আছে, তার মধ্যে S1 এবং R1 এই দুইটা পেয়ার ফর এক্সাম্পল তারা হচ্ছে এই মুহূর্তে ডাটা ট্রান্সমিশনের মধ্যে আছে, এবং বোথ S1 এবং S2 দুইটাই হচ্ছে হাই ভলিউম অফ ডাটা তারা জেনারেট করতেছে, তাদের দুজনের কাছে প্রচুর পরিমাণ ডাটা আছে। ঠিক আছে, দুজনের কাছেই প্রচুর পরিমাণ ডাটা আছে। ফরচুনেটলি অর আনফরচুনেটলি S1 হচ্ছে ফার্স্টের চ্যানেলটা অ্যাক্সেস নিয়ে নেয়, মানে যখন সে আরটিএস সিটিএস ট্রান্সমিশন করে S1 এর ট্রান্সমিশনটা সাকসেসফুল হয়ে যায়।
সো S1 এর এই আরটিএস সিটিএসটা ট্রান্সমিশনটা সাকসেসফুল হওয়ার কারণে সে চ্যানেলটার অ্যাক্সেস নিয়ে নেয় এবং সে হচ্ছে ট্রান্সমিশন শুরু করে দেয়। এবং যেহেতু সে হচ্ছে ট্রান্সমিশনটা সুযোগ পেয়েছে, সে একের পর এক ফ্রেম কন্টিনিউয়াসলি ট্রান্সমিট করে যাচ্ছে। ঠিক আছে? ফলে সে যে ডাটাটা ট্রান্সমিট করে যাচ্ছে এইটার কারণে যেহেতু আর ওয়ান এর কাছে তো সে ডাটা ট্রান্সমিট করতেছেই, অ্যাট দ্য সেম টাইম R2 নোডটা সে হচ্ছে S1 এর ট্রান্সমিশন রেঞ্জের মধ্যে। ফলে S2 থেকে যখনই হচ্ছে আরটিএস বা কোনো ধরনের প্যাকেট যখনই ট্রান্সমিট করার সে চেষ্টা করতেছে, ঠিক আছে, বা কমিউনিকেশন এস্টাবলিশ করার চেষ্টা করতেছে R2 এর সাথে, সাথে সাথেই সেটাই S1 এর ট্রান্সমিশনের কারণে R2 নোডের মধ্যে কোলাইড করতেছে। ঠিক আছে? সো R2 এখানে কোলাইড করতেছে মানে হচ্ছে S2 এর ট্রান্সমিশনটা সাকসেসফুল আর হচ্ছে না। এবং যেহেতু S1 আমরা যেটা বললাম যে S1 এর কাছে হিউজ পরিমাণে ডাটা আছে, সো সে কিন্তু কন্টিনিউয়াসলি ট্রান্সমিট করে যাচ্ছে, কেননা তার ট্রান্সমিশন কিন্তু এই যে R2 তে যে কলিশন হলো এটা দ্বারা কিন্তু তার ট্রান্সমিশনটা কোনো ধরনের হ্যাম্পার হয়নি। সো সে কিন্তু স্টিল ট্রান্সমিট করে যাচ্ছে। আর অন্যদিকে S2 বারবার চেষ্টা করে যাচ্ছে কিছুক্ষণ পর পর তার কন্টেনশন উইন্ডোতে যে ব্যাক অফ ইন্টারভেল ছিল, ব্যাক অফ ইন্টারভেলটা শেষ হওয়ার পরে সে আবার এসে যখন ট্রাই করতেছে, আবারও কলিশন হচ্ছে, কেননা S1 তখনও ডাটা ট্রান্সমিট করছে। ফলে এভাবে S2 কিছুক্ষণ পর পর রিকোয়েস্টটা ট্রাই করে ইয়েটা তার আইডিয়াল পিরিয়ডটা শেষ হওয়ার পরে কিছুক্ষণ পর পর ট্রাই করতেছে এবং ফেল হচ্ছে কলিশনের কারণে, এবং ইভেনচুয়ালি S2 হচ্ছে আর কোনো সুযোগই পায় না, যেটাকে আমরা বলতেছি হচ্ছে স্টারভেশন। ঠিক আছে? সো এরকম একটা সিচুয়েশন কিন্তু আমাদের মেকাতে হতে পারে। ঠিক আছে? সো এই প্রবলেমটা সলিউশন করার জন্যই বেসিক্যালি হচ্ছে আমাদের যে ম্যাকাও অ্যালগরিদমটা, সো যেটা বললাম যে আমরা ম্যাকাও অ্যালগরিদম আসলে গতদিন আমরা শুরু করেছিলাম বা শুরু করতে চেয়েছিলাম, সেটা অ্যাকচুয়ালি যেটা বলেছিলাম যে ম্যাকাও মূলত হচ্ছে ম্যাকা অ্যালগরিদমটার একটা এক্সটেনশন। ঠিক আছে? সো ম্যাকা অ্যালগরিদমটা আমরা লাস্ট দিন দেখেছিলাম। সো আজকে এই জন্য হচ্ছে আমরা ম্যাকাওটা অ্যাকচুয়ালি শুরু করছি। সো ম্যাকা থেকে হচ্ছে আমাদের ম্যাকাও প্রোটোকলটা আসছে, এবং ম্যাকা গতদিন আমরা যেটা শেষ করেছিলাম এটাই ছিল হচ্ছে ম্যাকা অ্যালগরিদমটা। সো এই যে প্রবলেমটার কথা বললাম, এইটার সলিউশন হিসেবে হচ্ছে প্রথম যেই এক্সটেনশনের কথা বললাম যে ম্যাকাওতে হচ্ছে কিছু এক্সটেনশন করা হয়, এই প্রথম এক্সটেনশনটাই হচ্ছে তার এই যে স্টারভেশন প্রবলেম, এটার একটা সলিউশন তারা দেওয়ার চেষ্টা করে। সো এটার জন্যই যে সলিউশনটা সেটা হচ্ছে একটা মডিফাইড ব্যাক অফ অ্যালগরিদম তারা প্রপোজ করে ম্যাকাওতে। সো সেই মডিফাইড ব্যাক অফ অ্যালগরিদম তা আসলে যেই কাজটা করে, ঠিক আছে, সো প্রথম যে এটা আসছে যে তারা হচ্ছে একটা অ্যাডিশনাল ফিল্ড অ্যাড করে তাদের হেডারের মধ্যে, প্যাকেট হেডারের মধ্যে একটা অ্যাডিশনাল ফিল্ড অ্যাড করে, যেটার মধ্যে হচ্ছে ওই পার্টিকুলার নোডটার কারেন্ট ব্যাক অফ কাউন্টার ভ্যালুটা তারা ট্রান্সমিট করে। ঠিক আছে? কোন একটা নোড যখনই হচ্ছে প্যাকেট ট্রান্সমিট করে, সেই সাথে সাথে তার কারেন্ট ব্যাক অফ ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে ট্রান্সমিট করে দেয়। আর যখনই কোনো একটা নোড এই প্যাকেটটাকে রিসিভ করে, ঠিক আছে, কোনো একটা নোড যখন এই হেডার মানে পার্টিকুলার যে সেন্ড করেছে নোডটা, সেই প্যাকেটটাকে যখন রিসিভ করে, সে ওই ব্যাক অফ কাউন্টারের ভ্যালুটা হচ্ছে কপি করে তার হেডারের মধ্যে অ্যাড করে দেয়। মানে সে যখন পরবর্তীতে কোনো প্যাকেট ট্রান্সমিট করে তখন হচ্ছে এই ব্যাক অফ কাউন্টার ভ্যালুটা দিয়ে হচ্ছে সে নোডটা প্যাকেটটা ট্রান্সমিট করে। সো এটার ফলশ্রুতিতে তাহলে সলিউশনটা কিভাবে হচ্ছে, অন্য কোনো একটা নোডের কাছে যখন এই ব্যাক অফ ভ্যালুটা যখন যাচ্ছে, ঠিক আছে, মানে অন্য কোনো একটা নোড যখন এটা ট্রান্সমিট করার চেষ্টা করতেছে, তার কিন্তু ব্যাক অফ কাউন্টারের ভ্যালুটা ওই পার্টিকুলার নোডের ভ্যালুটা সমান হয়ে গেল। ঠিক আছে? সো সেটা যদি একটা বড় ভ্যালু হয়ে থাকে তাহলে তারটাও বড় ভ্যালু হলো, তারটা যদি ছোট ভ্যালু হয়ে থাকে তাহলে নতুন নোটটার কাছেও ওই ভ্যালুটা একই ভ্যালু হয়ে গেল। তার মানে হচ্ছে দুইজনের একটা সমান প্রবাবিলিটি তৈরি হলো। নেক্সট টাইম যখন তারা কলিশন যদি কোনো কারণে যদি হয়, নেক্সট টাইম যখন তারা ট্রান্সমিট করতে যাবে তখন একটা সেম প্রবাবিলিটি দিয়ে হচ্ছে তারা ব্যাক অফে যাবে। ঠিক আছে? সো এই কারণে হচ্ছে তাদের প্যাকেট হেডারের মধ্যে এই ব্যাক অফ ভ্যালুটা তারা অ্যাড করে, এবং যখনই কোনো নোড এই প্যাকেটটা রিসিভ করে সে তার ব্যাক অফ কাউন্টারের মধ্যে ওই ভ্যালুটাকে রিপ্লেস করে দেয়।
সো এইটা হচ্ছে একটা চেঞ্জ। আর সেকেন্ড আরেকটা চেঞ্জ আমরা যেটা একটু পরে দেখব, যে কিছু অ্যাডিশনাল সিগন্যাল তারা অ্যাড করে। ঠিক আছে, কিছু অ্যাডিশনাল সিগন্যাল তারা অ্যাড করে বেসিক মেকাতে। ঠিক আছে, বেসিক যে মেকা ছিল তার সাথে হচ্ছে তারা কিছু অ্যাডিশনাল সিগন্যাল তারা অ্যাড করে। সো এই ব্যাক অফ ভ্যালুটা যেটা বললাম, ব্যাক অফ ভ্যালু তো তারা কপি করে, এর ছাড়াও আরও কিছু চেঞ্জ তারা হচ্ছে তাদের ব্যাক অফ মেকানিজমের মধ্যে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট নিয়ে আসে। সো সেই অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে কি, তারা হচ্ছে আগে যে ডাবল আমাদের যে বাইনারি এক্সপোনেনশিয়াল ব্যাক অফ মেকানিজম ছিল, যে প্রতিবারেই কলিশনের পরে হচ্ছে ব্যাক অফের ভ্যালুটা হয়ে যাবে ডাবল, এখানেও তারা একটা চেঞ্জ নিয়ে আসার চেষ্টা করে। এবং সেখানে তারা যে রুলটা ফলো করে, এটাকে বলা হয় হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ইনক্রিজ অ্যান্ড লিনিয়ার ডিক্রিজ বা MILD। এই অ্যালগোরিদমটা তারা হচ্ছে এখানে প্রপোজ করে। সো মাল্টিপ্লিকেটিভ ইনক্রিজ, লিনিয়ার ডিক্রিজ। সো মাল্টিপ্লিকেটিভ ইনক্রিজটা কিরকম ভাবে হয়? সো যখনই কোনো একটা কলিশন হয়, ঠিক আছে, কলিশনের সময় আমরা এর আগে বা বেসিক বাইনারি এক্সপোনেনশিয়াল ব্যাক অফে যেটা ছিল, যে আগে যদি 2 থাকতো, এখন 2 এর ডাবল, ঠিক আছে, মানে 4 হয়ে যেত, বা 4 এর ডাবল 8 হয়ে যেত। ঠিক আছে, সো বেসিক্যালি সেটা এক্সপোনেনশিয়ালি বাড়তেছিল, প্রত্যেকবার পাওয়ার হিসেবে বাড়তেছিল, পাওয়ার এক এক করে বাড়তেছিল কন্টেনশন উইন্ডোটা যেভাবে আমি ডিটারমাইন করতেছিলাম। আর এইখানে এসে হচ্ছে আমার যখন কোয়ালিশন হচ্ছে, সেই ব্যাক অফটাকে হচ্ছে আমি ইনক্রিমেন্ট করতেছি হচ্ছে একটা মাল্টিপ্লিকেটিভ ফ্যাক্টর দিয়ে। ঠিক আছে, সো মাল্টিপ্লিকেটিভ ফ্যাক্টর হচ্ছে কত? 1.5। ঠিক আছে, সো 1.5 এরকম একটা ফ্যাক্টর দিয়ে হচ্ছে আমি এখন কোয়ালিশন উইন্ডোটাকে বাড়ানোর চেষ্টা করতেছি। মানে কি? সো ফর এক্সাম্পল কোন একটা নোড প্রথমবার যদি কোয়ালিশন হয়, তাহলে তার কন্টেনশন উইন্ডো হবে ফর এক্সাম্পল 1। ঠিক আছে, তাহলে সেকেন্ড বারে তার কোয়ালিশন উইন্ডো হবে 1 ইন্টু 1.5, দ্যাট মিনস 1.5। ঠিক আছে, সেকেন্ড টাইম তার কোয়ালিশন উইন্ডোটা হবে কত? সে যদি আবার যদি কোয়ালিশন হয়, দেন 1.5 ইন্টু 1.5। এইরকম ভাবে হচ্ছে তার কোয়ালিশন উইন্ডোটা বাড়তে থাকবে। ঠিক আছে, এর আগে যেটা হতো যে প্রতিবার ডাবল হয়ে যেত, এখন আর সেটা এক্সপোনেনশিয়ালি ডাবল হবে না। ঠিক আছে, এখন জাস্ট হচ্ছে এই 1.5 এটা দিয়ে মাল্টিপ্লিকেশন হবে। সো বাড়তেছে, জাস্ট একটা ফ্যাক্টর হিসেবে বাড়তেছে কলিশন উইন্ডোটা। আর যদি সাকসেসফুল যদি হয়, তাহলে আমার ব্যাক অফ যে উইন্ডোটা ছিল সেটা হচ্ছে এক করে কমবে প্রতিবার। যতবারই সাকসেসফুল হবে ততবারই হচ্ছে আমার কলিশন উইন্ডোটা এক এক করে কমবে। এরকম একটা চেঞ্জ হচ্ছে তারা তাদের ব্যাক অফ ভ্যালু ক্যালকুলেশনের মধ্যে নিয়ে আসে। এছাড়া সেকেন্ড যে কাজটা ওরা হচ্ছে এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে, সেটা হচ্ছে তারা একটা পার ফ্লো ফেয়ারনেস এখানে ইমপ্লিমেন্ট করে, যেটা হচ্ছে আমাদের মেকাতে ছিল হচ্ছে পার নোড ফেয়ারনেস। ঠিক আছে, সো পার নোড ফেয়ারনেস এবং পার ফ্লো ফেয়ারনেস, এই জিনিসটাকে আমরা কিভাবে বুঝতে পারি? আমাদের যদি ফর এক্সাম্পল 2টা নোড যদি থাকে, যে কোনো 2টা নোডের কথা আমি চিন্তা করি। সো যখন 2টা নোড যখন একে অন্যের সাথে কমিউনিকেশন করতেছে, বা 3টা নোড আছে ফর এক্সাম্পল, 2টা না, 2টা দিয়ে এটা বোঝানোটা একটু কষ্টকর হয়ে যাবে। এ বি সি ফর এক্সাম্পল 3টা নোড আছে, তার মধ্যে এ কোনো একটা পার্টিকুলার সময়ে বি নোডটার সাথে কমিউনিকেশন করেছে, আবার এ অন্য একটা ডিফারেন্ট সময়ে সি নোডটার সাথে কমিউনিকেশন করেছে। ঠিক আছে, অথবা বি নোডটা অন্য একটা পার্টিকুলার সময়ে ডি নামক অন্য একটা নোডের সাথে কমিউনিকেশন করেছে। সো আমি যদি একটা সার্টেন টাইম সাপেক্ষে যদি তাদের মধ্যে যদি অ্যাভারেজ কতটুকু ডাটা ট্রান্সমিশন কোনো একটা পার্টিকুলার নোড করতে পেরেছে, এটা যদি দেখতে চাই, তাহলে আমি যেই আউটপুটটা পাবো এটাকে আমি বলতেছি হচ্ছে পার নোড ফেয়ারনেস। মানে পার নোড ফেয়ারনেস বলতে আমি বোঝানোর চেষ্টা করতেছি, যদি প্রত্যেকটা নোড অন অ্যাভারেজ সেম অ্যামাউন্ট অফ ডাটা ট্রান্সমিট করতে পারে একটা সার্টেন ইন্টারভেলে, তাহলে তাকে আমি বলবো হচ্ছে তারা পার নোড ফেয়ারনেসটাকে মেনটেন করতেছে। ঠিক আছে, সো প্রত্যেকটা নোডের সাপেক্ষে। ঠিক আছে, ফর এক্সাম্পল একটা নোড যদি 5 মিনিটে 10 MB ডাটা ট্রান্সমিট করে, এবং ওই পার্টিকুলার নেটওয়ার্কে যদি 10টা নোড থাকে,
তাহলে প্রত্যেকেই অন অ্যাভারেজ 10 এমবির মতো, অ্যারাউন্ড 10 এমবির মতো ডাটা ট্রান্সমিট করতে পারবে বা করতে পারতে হবে। তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে তারা ফেয়ার, ওই পার্টিকুলার নোটগুলা ফেয়ারনেসটা মেনটেন করতেছে। আর অন্যদিকে পার ফ্লো ফেয়ারনেসটা আমরা যেটা বুঝি যে একটা নোডের মধ্যে একাধিক কমিউনিকেশন লিঙ্ক থাকতে পারে, মানে একই নোড ভিন্ন ভিন্ন নোডের সাথে ভিন্ন ভিন্ন সময়ে কমিউনিকেশন করতে পারে। মানে ওই পথ যখন সে একটা পার্টিকুলার নোডের সাথে কমিউনিকেশন করতেছে, তাহলে এটা হচ্ছে একটা পার্টিকুলার ফ্লো। সেই নোডটাই যখন অন্য একটা ডিফারেন্ট নোডের সাথে কমিউনিকেশন করতেছে, তখন সেটা হচ্ছে আরেকটা ফ্লো। ঠিক আছে, তাহলে একটা নোডের মধ্যে এরকম ভাবে অনেকগুলো ফ্লো থাকতে পারে যখন তারা ভিন্ন ভিন্ন নোডের সাথে কমিউনিকেশন করতেছে। তাহলে একটা সার্টেন টাইমের পরে সেই নোডটার মধ্যে যদি 5টা ফ্লো যদি সেখানে থেকে থাকে এবং প্রত্যেকটা ফ্লো যদি অন অ্যাভারেজ সেম অ্যামাউন্ট অফ ডাটা যদি ট্রান্সমিট করতে পারে, তাহলে আমি বলবো হচ্ছে তারা পার ফ্লো ফেয়ারনেসটাকেও মেনটেন করছে। ঠিক আছে, এবং এই ম্যাকাও অ্যালগোরিদমটা এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে, কেননা একটা নোড অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ট্রান্সমিশনে যুক্ত থাকতে পারে ডিফারেন্ট ডিফারেন্ট নোডের সাথে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা নোডের এই যে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লো আছে, তারা যেন মোটামুটি সেম অ্যামাউন্ট অফ ডাটা ট্রান্সমিট করতে পারে, এটাও আমাকে একই সাথে এনশিওর করতে হবে। সো সেই কারণে ম্যাকাও অ্যালগোরিদমটার মধ্যে এই পার ফ্লো ফেয়ারনেসটাকে হচ্ছে ইমপ্লিমেন্ট করা হয়, মানে পার নোড ফেয়ারনেসের পরিবর্তে। ঠিক আছে, এবং এই কাজটা সে কিভাবে করে, জাস্ট এ মিনিট। ওকে, সো এটার জন্য সে প্রত্যেকটা নোডের মধ্যে, ঠিক আছে, যতগুলা সে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লো চালাতে চাচ্ছে, প্রত্যেকটার জন্য অ্যাকচুয়ালি আমার এক একটা ইন্ডিভিজুয়াল কিউ সে তৈরি করবে। এই জন্য প্রত্যেকটা নোডের মধ্যে দেখা যায় অ্যাট দ্য সেম টাইম মাল্টিপল কিউ থাকে। ঠিক আছে, এক একটা কিউ দিয়ে সে এক একটা ফ্লোকে মেনটেন করার চেষ্টা করে, যে এই পার্টিকুলার নোডের ডাটাগুলো যখন ট্রান্সমিট হবে তখন সে এই কিউ দিয়ে বের হবে। ঠিক আছে, এবং প্রত্যেকটার জন্য সেম পারপাসে সে আলাদা আলাদাভাবে হচ্ছে ব্যাক অফ অ্যালগোরিদমটাকে রান করে। ঠিক আছে, এবং ওই ব্যাক অফ অ্যালগোরিদমটার রেসপেক্টেই আসলে আমি তখন পার ফ্লো ফেয়ারনেসটাকে ইমপ্লিমেন্ট করতে পারি, যেখানে প্রত্যেকটার মধ্যেই হচ্ছে এই এমআইএলডি অ্যালগোরিদমটা রান করে। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে প্রথম যে চেঞ্জটা, যে আমাদের ব্যাক অফ অ্যালগোরিদমটার মধ্যে একটা চেঞ্জ আসে, যেটা আমরা এর আগের স্লাইডে দেখলাম। একদম প্রথম চেঞ্জটাই হচ্ছে আমাদের প্যাকেট হেডারের মধ্যে হচ্ছে তারা তাদের কারেন্ট ব্যাক অফ যে কাউন্টার ব্যাক অফ কাউন্টার যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে কপি করে দিয়ে দেয়। সো রিসিভিং নোডটা হচ্ছে সেই কপিটাকে ইউজ করে, যদি কোনো ধরনের কলিশন হয় তাহলে হচ্ছে দুটা নোড যাতে সেম প্রবাবিলিটি পায়, তাদের ব্যাক অফ কাউন্টারের ভ্যালুটা মোটামুটি কাছাকাছি একটা ভ্যালু তারা তখন পিক করতে পারে। আর অ্যাডিশনাল সিগন্যালিং সেটা আমরা এখনো জানি বেসিক্যালি। সো ব্যাক অফের মধ্যে সেকেন্ড যে চেঞ্জটা নিয়ে আসে সেটা হচ্ছে এই এমআইএলডি অ্যালগোরিদমটা তারা ইমপ্লিমেন্ট করে, এবং থার্ড অ্যাপ্রোচ হচ্ছে তারা পার ফ্লো ফেয়ারনেসটাকে ইমপ্লিমেন্ট করে পার নোড ফেয়ারনেসের পরিবর্তে। আর সিগন্যালিং হিসেবে হচ্ছে এখানে এক্সট্রা একটা কন্ট্রোল প্যাকেট নিয়ে আসে, যেটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট প্যাকেট। ঠিক আছে, এবং যখনই হচ্ছে কোনো একজন রিসিভার সেন্ডারের কাছে যখন কোনো একজন রিসিভার একটা অ্যাকনলেজমেন্ট পাঠায় সাকসেসফুলি ডাটা রিসিভ হওয়ার পরে, সেন্ডার যদি কোনো কারণে সেটা যদি সাকসেসফুলি রিসিভ করতে যদি না পারে, তাহলে হচ্ছে সেন্ডার পুনরায় ওই ডাটা প্যাকেটটা আবার পাঠাবে। সো এখানে একটা অ্যাকনলেজমেন্ট প্যাকেটের জন্য পাঠানো হচ্ছে। যদি প্যাকেটটা সাকসেসফুলি রিসিভ হয়ে থাকে রিসিভারের কাছে, তাহলে রিসিভার পুনরায় সেম প্যাকেটের অ্যাকনলেজমেন্টটাই পাঠাবে। ঠিক আছে, আর অ্যাকনলেজমেন্ট মানে যতক্ষণ পর্যন্ত অ্যাকনলেজমেন্টটা সাকসেসফুলি রিসিভ হচ্ছে না হচ্ছে ততক্ষণ পর্যন্তই হচ্ছে এই মেকানিজমটা চলতে থাকবে। আমাদের সেন্ডার হচ্ছে সেম প্যাকেটটা ট্রান্সমিট করতে থাকবে, আর
সেন্ডার রিসিভার যখনই দেখবে যে সেম প্যাকেটটা পাঠিয়েছে, সো এই প্যাকেটটা সে অলরেডি রিসিভ করেছে, সেটাকে নতুন করে রিসিভ করার কোনো কিছু নেই, সে হচ্ছে ওই পুনরায় আগের অ্যাকনোলেজমেন্টটাই হচ্ছে সেন্ডারকে পাঠিয়ে দেবে। ঠিক আছে, বাট এই ক্ষেত্রে হচ্ছে ব্যাক অফ কাউন্টারের ভ্যালুটা ইনক্রিমেন্ট হয়ে যাবে। তার কারণ কি, যদি অ্যাকনোলেজমেন্টটা আমার সেন্ডার যদি না পেয়ে থাকে, তার মানে হচ্ছে এখানে সামহাউ আমার প্যাকেটটা কলিশন হয়েছে, এরকম একটা জিনিস আমাদেরকে ডিটারমাইন করতে হয়, বা সেন্ডার এরকমভাবে হচ্ছে জিনিসটাকে ডিটারমাইন করে যে প্যাকেটটা সাকসেসফুলি রিসিভ করতে পারেনি। ঠিক আছে, এই জন্য সে তার ব্যাক অফ কাউন্টারের ভ্যালুটাকে হচ্ছে পাঠিয়ে দেয়, বাড়িয়ে দেয়। আর রিসিভার সিটিএস পাঠানোর পরিবর্তে হচ্ছে তখন অ্যাকনোলেজমেন্ট প্যাকেটটা পাঠায়। আর এখানে আরো একটা এডিশনাল প্যাকেট পাঠানো হয়, যেটা মূলত হচ্ছে আমাদের এক্সপোজ নোড প্রবলেমটাকে সলিউশন করার জন্য। এটাকে আমরা বলি হচ্ছে ডিএস প্যাকেট। এটা হচ্ছে মূলত ডাটা সেন্ডিং, এই সেন্সে হচ্ছে ডিএস প্যাকেট বলা হয়। সো যখনই কোনো একটা ডাটা প্যাকেট পাঠাবে কোনো একটা নোড, তার পূর্বে সে হচ্ছে ডাটা সেন্ডিং কন্ট্রোল প্যাকেটটা পাঠায়, যেটা মূলত হচ্ছে এক্সপোজ নোড প্রবলেমটাকে সলিউশন করার জন্য। যদিও আমরা দেখে আসছি যে আরটিএস সিটিএস মেকানিজমটা আমাদের এক্সপোজ নোড প্রবলেমটাকে অনেক ক্ষেত্রে সলিউশন করে, বাট স্টিল সেখানে কিছু ক্ষেত্রে এক্সপোজ নোড প্রবলেম তৈরি হতে পারে। সো সেই প্রবলেমটাকে অ্যাকচুয়ালি ওভারকাম করার জন্য আমরা হচ্ছে এই আরটিএস সিটিএসটা যাতে আমাদের সাকসেসফুল হয়, এইটার জন্য আমাদের ডাটা সেন্ডিং কন্ট্রোল মেসেজটা হচ্ছে ডাটা প্যাকেটটা পাঠানোর আগে কোনো একটা পার্টিকুলার সোর্স নোড সেটা সেন্ড করে, তারপরে হচ্ছে অ্যাকচুয়ালি ডাটা প্যাকেটটা ট্রান্সমিট করা হয়। সো এই ডাটা সেন্ডিং কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই জিনিসটা হচ্ছে এখানে একটু আমরা অ্যাড্রেস করার চেষ্টা করতেছি। যেটা বললাম যে বেসিক আরটিএস সিটিএস মেকানিজম অনেক ক্ষেত্রে হচ্ছে আমাদের এক্সপোজ নোড প্রবলেমটাকে সলিউশন করে, স্টিল কিছু কিছু ক্ষেত্রে এরকম সিচুয়েশন হতে পারে যে সেখানেও তারপরে এক্সপোজ টার্মিনাল প্রবলেমটা থেকে যেতে পারে। যেমন এখানে এই সিনারিওটা খেয়াল করার চেষ্টা করি, এখানে আমাদের দুইটা ডিফারেন্ট ট্রান্সমিশনের জন্য দুইটা লিঙ্ক আছে। ফর এক্সাম্পল S1 এবং S2 দুইটা সোর্স নোড আছে, যারা হচ্ছে ক্রমান্বয়ে S1 ট্রান্সমিট করতে যাচ্ছে R1 এর কাছে এবং S2 ট্রান্সমিট করতে যাচ্ছে R2 নোডের কাছে। ঠিক আছে, এবং নোডগুলার ওরিয়েন্টেশনটা একটু খেয়াল করি, দুইটা সোর্স নোডই হচ্ছে একে অন্যের কমিউনিকেশন রেঞ্জের মধ্যে, অন্যদিকে দুইটা রিসিভিং নোডই হচ্ছে মানে সেন্ডার থেকেও দূরে, মানে S1 এর সাথে হচ্ছে R1 কমিউনিকেশন রেঞ্জের মধ্যে আছে। সো R1 S2 বা R2 কারো কমিউনিকেশন রেঞ্জের মধ্যেই নেই। একই রকমভাবে R2 আছে হচ্ছে S2 এর কমিউনিকেশন রেঞ্জের মধ্যে, S1 বা R1 কারোই কমিউনিকেশন রেঞ্জের মধ্যে নেই। সো এরকম সিচুয়েশনে এখন খেয়াল করেন, আমার যদি কোনো ধরনের কমিউনিকেশন যদি আমি করার চেষ্টা করি, যেমন সিটিএস আরটিএস সিটিএস ট্রান্সমিশন যখন আমরা শুরু করে ট্রান্সমিশন করার চেষ্টা করি, R2 এই পার্টিকুলার নোটটা যদি কোনো সিটিএস প্যাকেট যদি পাঠায় S2 এর আরটিএস এর রেসপেক্টে, মানে S2 নোটটা একটা আরটিএস মেসেজ পাঠিয়েছে, সেটা সাপেক্ষে R2 নোটটা একটা সিটিএস মেসেজ পাঠিয়েছে S2 নোডের কাছে। অ্যাট দ্য সেম টাইম ফর এক্সাম্পল আমার S1 এর সাথে R1 এর কমিউনিকেশন অলরেডি স্টাবলিশ হয়ে গিয়েছে। ঠিক আছে, মানে S1 R1 এর সাথে অনগোয়িং ট্রান্সমিশনে আছে। ঠিক আছে, তাহলে কি ঘটনাটা ঘটবে, S1 যেহেতু R1 এর সাথে কমিউনিকেশনে অলরেডি আছে, ঠিক আছে, সো S1 যে ডাটাটা ট্রান্সমিট করার চেষ্টা করতেছে সেটা S2 পাবে, যেহেতু S1 এবং S2 ট্রান্সমিশন রেঞ্জের মধ্যে। সুতরাং S1 R1 এর কাছে যে ডাটাটা পাঠাচ্ছে সেটা S2 পর্যন্ত পৌঁছাবে। ঠিক আছে, আর R2 যদি এই মোমেন্টে S2 এর কাছে যদি কোনো সিটিএস পাঠায়, যেটা S2 এর আরটিএস এর এগেইনস্টে, ঠিক আছে, সেই সিটিএসটা কিন্তু S2 এর কাছে পৌঁছাবে, এবং S1 এর যে ডাটা ট্রান্সমিশন আছে সেই ডাটা এবং R2 এর পাঠানো সিটিএস তখন S2 এর মধ্যে কলিশন সৃষ্টি করবে। ঠিক আছে, তো যেহেতু S2 এর মধ্যে কলিশনটা হচ্ছে, তখনই সে ব্যাক অফে চলে যেতে হবে। সো হোপফুলি আমি সিনারিওটা আইডেন্টিফাই করতে পেরেছি। আচ্ছা, যদিও দুজনের ট্রান্সমিশন অ্যাকচুয়ালি হ্যাম্পার হওয়ার কথা না, বাট স্টিল
এখানে আমাদের ট্রান্সমিশনটা হ্যাম্পার্ড হচ্ছে, ঠিক আছে। সো এই জন্য হচ্ছে S2 ব্যাকআপে চলে যেতে হচ্ছে। তো এই জন্য আমরা যেটা করতে পারি, বা এই প্রবলেমটা কেন অ্যারাইজ হলো, আমরা যদি এটাকে আরেকটু যদি ডিপলি যদি দেখার চেষ্টা করি, এটা প্রবলেমটা মূলত হয়েছে S1 যখন আরটিএস পাঠিয়েছে, সেই আরটিএসটা S2 এর কাছে এসে পৌঁছেছিল, ঠিক আছে। সো সেই হিসেবে S2 জানতো যে S1 একটা আরটিএস পাঠিয়েছে, সে কারোর সাথে কমিউনিকেশন করতে চাচ্ছে, বাট R1 যে সিটিএসটা পাঠিয়েছিল ওইটার রেসপেক্টে সেটা কিন্তু আর S2 এর কাছে পৌঁছায় নাই, কারণ R1 এর যে সিটিএস সেটা S2 এর রেঞ্জের মধ্যে পড়ছে না, যার ফলে R1 S1 এর মধ্যে যে আরটিএস সিটিএসটা হয়েছে, এক্সচেঞ্জ হয়েছিল, সেটা S2 আর জানতে পারলো না, যার জন্য S2 মনে করছিল যে R1 থেকে সিটিএসটা S1 এর কাছে আসে নাই, যার জন্য সে ভেবেছিল যে ওদের মধ্যে আসলে অ্যাকচুয়ালি কোনো ট্রান্সমিশন শুরু হয় নাই, ঠিক আছে, যার জন্য সে কমিউনিকেশনটা এস্টাবলিশ করার চেষ্টা করতেছিল, এবং এই কারণেই হচ্ছে কলিশনটা সৃষ্টি হলো। সো এই প্রবলেমটা সলিউশনটার জন্যই হচ্ছে মূলত আমরা একটা ডিএস মেসেজ পাঠানোর চেষ্টা করি কোনো ধরনের ট্রান্সমিশনের আগে, ঠিক আছে। মানে S1 নোডটা যেহেতু এখন R1 এর সাথে S1 এর কমিউনিকেশন এস্টাবলিশ হয়েছে, তারা একে অন্যের সাথে সাকসেসফুলি আরটিএস এবং সিটিএস ট্রান্সমিশন করতে পেরেছে, সুতরাং S1 ট্রান্সমিট করতে পারবে। বাট স্টিল আমরা এখানে যে সিনারিওটা দেখলাম, S2 কিন্তু সেটা জানতে পারলো না। সো এই প্রবলেমটা সলিউশনের জন্যই হচ্ছে আমরা ডিএস ফ্রেমটাকে ইন্ট্রোডিউস করা, যে S1 তার ডাটাটা পাঠানোর আগে ডিএসটা যদি পাঠায়, ডিএস কন্ট্রোল সিগন্যালটা যদি পাঠায়, তাহলে সেটা কিন্তু S2 এর কাছে পৌঁছাবে। সো এই ডিএস কন্ট্রোল মেসেজ দিয়ে S2 বুঝতে পারবে যে যদিও সিটিএস মেসেজটা R1 এর কাছ থেকে সিটিএস মেসেজটা S1 এর কাছে পৌঁছায় নাই, বাট সে এটুকু অ্যাওয়ার হয়ে যাবে যে S1 এর সাথে এই আরটিএস সিটিএসটা সাকসেসফুলি তারা কমিউনিকেশনটা করতে পেরেছে, এবং এই জন্যই S1 অ্যাকচুয়ালি এই মুহূর্তে ট্রান্সমিশনে গিয়েছে। সো তখন হচ্ছে S2 তার ট্রান্সমিশনটাকে ডিফার করবে বা ট্রান্সমিশনে যাবে না R2 এর সাথে, ঠিক আছে। সো তখন আর কোনো ধরনের কলিশন হওয়ার কোনো সুযোগ থাকবে না। সো এই জন্য হচ্ছে এই জাতীয় সিনারিওতে হচ্ছে আমরা এই ডাটা সেন্ডিং কন্ট্রোল ফ্রেমটাকে ইন্ট্রোডিউস করি, যাতে করে আমাদের এক্সপোজ নোড প্রবলেমটাকেও আমরা ওভারকাম করতে পারি। সো এটা হচ্ছে আমাদের ডিএস কন্ট্রোল ফ্রেমটা, এই পারপাসে আমরা ব্যবহার করি। এছাড়াও আমাদের এখানে আরো একটা স্পেশাল কন্ট্রোল মেসেজ কোনো কোনো ক্ষেত্রে পাঠানো হয়, এটা নট ইউজুয়ালি, ঠিক আছে। সো সেই কন্ট্রোল মেসেজটা হচ্ছে রিকোয়েস্ট টু সেন্ড অর রিকোয়েস্ট ফর আরটিএস, এই ধরনের একটা কন্ট্রোল মেসেজ আমরা অনেক ক্ষেত্রে এক্সচেঞ্জ করি। সো এটা বেসিক্যালি কন্ট্রোল মেসেজ বলাটাও ঠিক হবে না, এটা হচ্ছে একটা নোড অন্য একটা নোডের পক্ষ হয়ে এই পার্টিকুলার মেসেজটা সেন্ড করে, ঠিক আছে, যদি সিচুয়েশনটা এরকম হয়। এখন সিচুয়েশনটা কিরকম আমরা আসলে একটু সেটা খেয়াল করার চেষ্টা করি। তো বলা হচ্ছে ইফ এ নোড হ্যাজ রিসিভড অ্যান আরটিএস previously for which it was not able to respond because there exists an ongoing transmission. আচ্ছা, আমরা আগে সিনারিওটা খেয়াল করি, তারপরে এটা বুঝি, তাহলে হয়তো আরো ক্লিয়ার হয়ে যাবে। সো এইখানে আগের যে সিনারিওটা দেখেছিলাম তার সাপেক্ষে একটু খেয়াল করি প্রত্যেকটা নোডের ওরিয়েন্টেশন, ঠিক আছে। সো এইখানে S1 S2 হচ্ছে একে অন্যের ট্রান্সমিশন রেঞ্জের মধ্যে, আর R1 R2 হচ্ছে ফার্দার ডিস্টেন্সে, আর এখানে হচ্ছে উল্টো ভাবে R1 R2 হচ্ছে একে অন্যের কমিউনিকেশন রেঞ্জের মধ্যে, S1 S2 হচ্ছে তারা R1 এবং R2 থেকে দুই প্রান্তে, ঠিক আছে। সো এর প্রেক্ষিতে S1 যখন R1 এর সাথে কমিউনিকেশন করতে চাচ্ছে ফর এক্সাম্পল, ঠিক আছে, বা কমিউনিকেশনটা এস্টাবলিশ করে ফেললো এবং তাদের মধ্যে দিয়ে অনগোয়িং ট্রান্সমিশন চলছে S1 এবং R1 এর মধ্যে, এই সময়ে S2 নোডটা যদি R2 এর কাছে কোনো কমিউনিকেশন যদি করতে চায়, ঠিক আছে, তাহলে কিন্তু সে প্রথমে আরটিএস মেসেজটা পাঠাবে, ঠিক আছে। বাট সেই আরটিএস মেসেজটা সে কিন্তু রিসিভ করতে পারবে না
কেননা সরি রিসিভ করতে পারবে, বাট সে কিন্তু আর সিটিএস মেসেজটা পাঠাতে পারবে না। তার কারণ সে যদি সিটিএস মেসেজ পাঠায়, সেটা অ্যাকচুয়ালি এই R1 যে ডাটাটা রিসিভ করছে তার সাথে কলিশন সৃষ্টি করবে। ফলে সে সবসময় ওয়েটিং স্টেটে থাকতেছে, সে আর সিটিএস মেসেজটা পাঠাতে পারছে না যতক্ষণ না পর্যন্ত S1 এবং R1 এর মধ্যে দিয়ে যে ডাটা ট্রান্সমিশনটা হচ্ছে সেটা শেষ না হচ্ছে। ঠিক আছে, সো আমি আশা করি সিনারিওটা আমরা বুঝাতে পেরেছি যে S2 যে আরটিএস মেসেজটা পাঠাইছে R2 এর কাছে, সে এটা সাকসেসফুলি রিসিভ করতে পেরেছে, কিন্তু সেটার জন্য সিটিএস মেসেজ পাঠাতে পারছে না। কারণ সে যদি সিটিএস মেসেজ পাঠায়, সেই সিটিএসটা R1 এর কাছেও যাবে, আর R1 যেহেতু S1 এর কাছ থেকে ডাটা রিসিভ করতেছে, তার মানে এখানে একটা কলিশনের সৃষ্টি হবে। ঠিক আছে, সো এই কারণে সে হচ্ছে আর সিটিএস মেসেজটাকে এক্সচেঞ্জ করতে পারছে না, বা সে ওয়েট করতেছে কখন S1 এবং R1 এর মধ্যেকার এই ট্রান্সমিশনটা শেষ হবে। এই কারণে R2 যখনই সুযোগ পাবে, সে এই S2 নোডের হয়ে একটা RRTS মেসেজ পাঠাবে, মানে রিকোয়েস্ট ফর RTS, এরকম একটা ব্যাপার। সো সেটা যদি পাঠায়, সেটা তখনই হচ্ছে এই R1 নোডের কাছে পৌঁছে যাবে। সো যেটা দেখে হচ্ছে R1 নোডটা বুঝতে পারবে যে এখানে অন্য কোনো নোড ডাটা ট্রান্সমিট করতে চাচ্ছে, সুতরাং সে তখন তার যে ট্রান্সমিশনটা আছে বা ডাটা যে রিসিপশনটা আছে, সে তখন সেটাকে অফ করে দেবে, বা S1 এর কাছে সে তখন হচ্ছে একটা মেসেজ পাঠানোর চেষ্টা করবে যে এই মুহূর্তে সে আর ডাটা রিসিভ করতে পারছে না। এই টাইপের একটা মেসেজ সে তখন সেন্ড করার চেষ্টা করবে। তখন দেখা যাবে যে তাদের মধ্যেকার ট্রান্সমিশনটা স্টপ হয়ে যাবে, তখন এদের মধ্যেকার ট্রান্সমিশনটা তখন হতে পারবে। সো সেই কথাটা আমরা এখানে বোঝানোর চেষ্টা করেছি। সো ইফ এ নোড হ্যাড রিসিভড অ্যান আরটিএস, আমরা এখানে R2 নোডের সাপেক্ষে আমি কথাটা বলার চেষ্টা করতেছি যে R2 নোডে হচ্ছে সে একটা আরটিএস রিসিভ করেছে। এ নোড হ্যাজ রিসিভড অ্যান আরটিএস প্রিভিয়াসলি ফর হুইচ ইট ওয়াজ নট এবল টু রেসপন্ড। সো সে রেসপন্ড করতে পারে নাই বিকজ দেয়ার এক্সিস্ট অ্যান অনগোয়িং ট্রান্সমিশন। এই S1 R1 এর মধ্যে যে অনগোয়িং ট্রান্সমিশন আছে, সেটার জন্য সে আরটিএস এর এগেনস্টে রেসপন্ড করতে পারে নাই। দেন ইট ওয়েটস ফর দ্য নেক্সট কন্টেনশন পিরিয়ড। ঠিক আছে, সো সে এইভাবে ওয়েট করতে থাকে যে কখন আমার নেক্সট কন্টেনশন পিরিয়ডটা আসবে, যখন সে হচ্ছে অ্যাকচুয়ালি আবার কন্টেনশনে যেতে পারবে। এখন কন্টেনশন পিরিয়ডে তো ডাটা পাঠাবে কে? ডাটা তো না, অ্যাকচুয়ালি আরটিএস বা সিটিএস পাঠাবে কে? S2 অ্যাকচুয়ালি। R2 তো অ্যাকচুয়ালি ডাটা রিসিভ করবে, সুতরাং সে তো আর কন্টেনশন করবে না। বাট এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা সলিউশন করার জন্য, যেহেতু হচ্ছে এদিক দিয়ে S1 কন্টেনশন করবে এবং সে উইন করে ডাটা ট্রান্সমিশন শুরু করে দেবে R1 এর কাছে, যেহেতু সে অনগোয়িং ট্রান্সমিশনে ছিল। ঠিক আছে, সো সে কিন্তু হায়ার প্রায়োরিটি পাবে, বা তার কন্টেনশন উইন্ডোটা খুবই স্মলার হবে রিলেটিভলি S2 এর সাপেক্ষে, যেহেতু হচ্ছে সে ডাটা ট্রান্সমিশনের সুযোগ পাচ্ছে না। সুতরাং তার ট্রান্সমিশন উইন্ডোটা বা কলিশন উইন্ডোটা কিন্তু S1 এর চেয়ে সিগনিফিকেন্টলি হায়ার হবে। সো সেই সাপেক্ষে অ্যাকচুয়ালি S2 এর কন্টেনশনটাকে উইন করার প্রবাবিলিটি মাচ লেস কম্পেয়ার টু S1। ঠিক আছে, সো এই কারণেই হচ্ছে আমাদের এইখানে এই সিচুয়েশনটা যে R2 হচ্ছে এখন সেক্ষেত্রে কন্টেনশন করবে S2 নোডের হয়ে। ঠিক আছে, সো R2 contents on behalf of S2 if it received RTS from S2। ঠিক আছে, সে যদি S2 এর থেকে যদি RTS পেয়ে থাকে, তাহলে সে এই S2 এর অন বিহাফ হয়ে তখন কন্টেনশন করবে, এবং সেক্ষেত্রে সে কি ধরনের মেসেজ পাঠাবে? আরটিএস মেসেজ পাঠাবে না, সে সেক্ষেত্রে মেসেজটা পাঠাবে RRTS। ঠিক আছে, দ্যাট মিনস রিকোয়েস্ট ফর আরটিএস। আচ্ছা, সো এই রিকোয়েস্ট ফর আরটিএস মেসেজটা যখনই হচ্ছে R1 নোটটা পাবে, তখনই হচ্ছে সে তার যে কমিউনিকেশনটা ছিল বা ডাটা ট্রান্সমিশনটা ছিল, সেটাকে তখন হচ্ছে অফ করে দেবে, বা সে তার ট্রান্সমিশনটাকে ডিফার করবে। আর একই রকমভাবে S2 যখনই হচ্ছে এই RRTS মেসেজটা পাবে, ঠিক আছে, সে তখন পুনরায় হচ্ছে আরটিএস মেসেজ পাঠানোর চেষ্টা করবে, এবং সেই আরটিএস মেসেজের এগেইনস্টে হচ্ছে তখন R2 নোডটা সিটিএস মেসেজ পাঠাবে।
এবং তখন হচ্ছে এই R2 এবং S2 এর মধ্যেকার ডাটা ট্রান্সমিশনটা শুরু করতে পারবে। মানে সেক্ষেত্রে R1 এবং S1 এর ডাটা ট্রান্সমিশনটা ডিফার করবে বা অফ হয়ে যাবে। সো এরকম সিচুয়েশন যদি, যেটা বললাম যে দুইটা রিসিভিং নোড একে অন্যের ট্রান্সমিশন রেঞ্জের মধ্যে আছে, আর দুইটা সেন্ডিং নোড আছে হচ্ছে দুইটা ফার্দার ডিস্টেন্সের মধ্যে। সো সেক্ষেত্রে হচ্ছে আমরা এই রিকোয়েস্ট ফর আরটিএস এরকম একটা মেসেজ এক্সচেঞ্জ করার চেষ্টা করি। সো এতটুকু পর্যন্ত আমাদের যদি কোনো প্রবলেম যদি না থাকে, তাহলে মূলত হচ্ছে এইটুকু হচ্ছে আমাদের ম্যাকাওর এক্সটেনশন বা পুরো ম্যাকাও অ্যালগোরিদমটা আমরা যদি চিন্তা করি। সো ম্যাকা থেকে ম্যাকার যে প্রপার্টিসগুলো আছে সেগুলো তো আছেই, তার সাথে হচ্ছে এই চেঞ্জের জায়গাগুলো হচ্ছে ম্যাকাওতে ইন্ট্রোডিউস করা হয়। এবং সেটা সাপেক্ষে আমরা ওভারঅল অ্যালগোরিদমটা যদি দেখার চেষ্টা করি, আমার যদি একটা সেন্ডার এবং একটা রিসিভার যদি থেকে থাকে, তাদের সাথে নেইবারগুলো যদি আমি কনসিডার করি, তাহলে আমাদের ওভারঅল প্রোটোকল অপারেশনটা যেভাবে হয়, সেন্ডার ফার্স্টে হচ্ছে একটা আরটিএস মেসেজ পাঠানোর চেষ্টা করে, যে আরটিএস মেসেজটা অ্যাকচুয়ালি রিসিভার রিসিভ করে এবং সেন্ডারের নেইবার যারা আছে তারা রিসিভ করে। সো তার সাপেক্ষে রিসিভার যখনই আরটিএস মেসেজটা পায়, সে হচ্ছে সিটিএস মেসেজটা এক্সচেঞ্জ করে এবং সিটিএস মেসেজটা সেন্ডার রিসিভ করে। বাট অ্যাট দ্য সেম টাইম সেন্ডার যখন আরটিএস মেসেজটা পাঠিয়েছিল, সেন্ডারের সাথে যারা আছে, যারা এই আরটিএস মেসেজটা পেল, তারা হচ্ছে সাথে সাথে হচ্ছে তাদের ট্রান্সমিশনটাকে অফ করে দেয় এবং একটা সিটিএস মেসেজেরও ওয়েট করে। ঠিক আছে, সিটিএস মেসেজ পাওয়ার জন্য ওয়েট করে। যদি তারা সিটিএস মেসেজ পায়, তখন তারা জানবে যে আর এই যে সেন্ডার এবং রিসিভার তাদের মধ্যেকার একটা ডাটা ট্রান্সমিশন হবে, এবং যেটা এইখানে যারা হচ্ছে আরটিএস সিটিএসটা পাবে, তারা অ্যাকচুয়ালি ওই ট্রান্সমিশনটা দ্বারা হ্যাম্পার হবে। সো তখন হচ্ছে তারা তাদের ট্রান্সমিশনটাকে ডিফার করে দেয়। বাট যদি সিটিএস যদি তারা যদি রিসিভ যদি না করে, তাহলে কিন্তু তারা ট্রান্সমিশন করতে পারবে। সো এইটা দ্বারা হচ্ছে তখন এক্সপোজ টার্মিনাল প্রবলেমটাও সলিউশন হয়ে যায়। আর অন্যদিকে সিটিএস মেসেজটা যে সমস্ত নেইবাররা পাবে, তার মানে তারা হচ্ছে রিসিভারের কাছাকাছি আছে। সো সিটিএস মেসেজটা যারাই পাবে, তারা হচ্ছে তাদের ট্রান্সমিশন থেকে অফ হয়ে যাবে। ঠিক আছে, সো এইভাবে আরটিএস সিটিএস দিয়ে মোটামুটি আমাদের হিডেন টার্মিনাল প্রবলেম এবং এক্সপোজ টার্মিনাল প্রবলেমটা সলিউশন হয়ে যায়। বাট স্টিল যেটা একটু আগে আমি দেখিয়েছিলাম, যে সিটিএস মেসেজ যদি না পায়, তাহলে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে তারা হচ্ছে ট্রান্সমিশনে চলে যেতে পারে। এবং যে কিছুক্ষণ আগে যে প্রবলেমটা দেখিয়েছিলাম, যে স্টিল এখানে কিন্তু এক্সপোজ টার্মিনাল প্রবলেম থেকে যেতে পারে। সো এই এক্সপোজ টার্মিনাল প্রবলেমটাকে পুরোপুরি ইলিমিনেট করার জন্য তারা হচ্ছে পরবর্তীতে এই ডাটা সেন্ডিং এই পার্টিকুলার কন্ট্রোল সিগন্যালটাকেও পাঠায়। সো এই ফলে তারা যদি সিটিএস মেসেজটা যদি কেউ যদি নাও পেয়ে থাকে, তখন এই ডিএস মেসেজটা পেলে তারা বুঝতে পারে যে অ্যাকচুয়ালি এখানে একটা ট্রান্সমিশন হতে যাচ্ছে, যেটা দ্বারা এই পার্টিকুলার নেইবার হ্যাম্পার্ড হতে পারে। সো সে তখন এই ডিএস মেসেজটা পেলে তখন তার ট্রান্সমিশনটাকে অফ করে দেয়, বা সে তখন আইডল মোডে চলে যায়। সো ফলে এই ডিএস মেসেজটা যখন রিসিভারের কাছে যায়, ফাইনালি হচ্ছে তখন কিছুক্ষণ পরেই সেন্ডার ডাটা ট্রান্সমিশন শুরু করে। সো ডিএস মেসেজটা পাওয়ার কিছুক্ষণ পরে রিসিভার তখন ডাটাটাকে রিসিভ করা শুরু করে, এবং ডাটাটা রিসিভ করার পরপরই সে হচ্ছে অ্যাকনোলেজমেন্ট পাঠায়, যে অ্যাকনোলেজমেন্টটা আবার নেইবাররাও পায়। নেইবাররা যখনই হচ্ছে অ্যাকনোলেজমেন্টটা পায়, তখনই তারা বুঝতে পারে যে এখানকার ডাটা ট্রান্সমিশনটা শেষ হয়েছে। সো তারা তখন আবার নেক্সট লটে আবার কন্টেনশন শুরু করে। ঠিক আছে, মানে আবার চ্যানেলটার অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করে অন্যান্য যারা নেইবার নোড আছে তারা। সো এইভাবে হচ্ছে ওভারঅল আমাদের ডাটা ট্রান্সমিশনটা চলতে থাকে, একটার পর একটা ফ্রেমের ট্রান্সমিশন। সো এই ছিল হচ্ছে মোটামুটি ম্যাকাও। সো এই মুহূর্তে কারো কোনো কোয়েশ্চেন আছে কি? হ্যালো স্যার। হ্যাঁ, হ্যালো, তামান্না বলেন। শুনতে পাচ্ছি, তামান্না বলেন।
স্যার নুসরাত আগে কোয়েশ্চেন করবে হয়তো, স্যার আমি পরে হ্যান্ড রেজ করছি। আমি শুনতে পাইনি। আর কেউ কি কোয়েশ্চেন করতে চেয়েছে? স্যার আমি আর কি হ্যাঁ নুসরাত, হ্যাঁ ওকে। স্যার আমি হচ্ছে RRTS স্যার ওই স্লাইডটা RRTS, ওকে হ্যাঁ। স্যার এখানে কি ও মানে R2 যেহেতু R1 কে RTS সিগন্যালটা পাঠাতে পারছিল না, যেহেতু S1 এর সাথে কমিউনিকেশন রেঞ্জে আছে, তাহলে স্যার RRTS সিগন্যালটা কি করে পাঠাবে? আবার বলেন। স্যার R2 R1 কে মানে CTS সিগন্যালটা পাঠাতে পারছিল না, হ্যাঁ যেহেতু মানে S1 এর সাথে R1 কমিউনিকেশনে আছে। তো R2 আর কি মানে R1 কে মানে RRTS সিগন্যালটা কি করে পাঠাবে সেটা হচ্ছে। নেক্সট কন্টেনশন পিরিয়ডে আমি এখানে একটা কথা বলেছিলাম, ঠিক আছে, এই যে then it waits for the next contention period and transmits RRTS, ঠিক আছে। সে কিন্তু তার ট্রান্সমিশনটাকে হ্যাম্পার করছে না, ঠিক আছে। তার ট্রান্সমিশনটা যখন শেষ হচ্ছে, এটা তো সে জানতে পারবে অ্যাকনোলেজমেন্টের থেকে, তো তখনই হচ্ছে সে এই ট্রান্সমিশনটা যখন একটা পার্টিকুলার টাইম স্ট্যাম্পে তার ওই পার্টিকুলার সময় যে ফ্রেমটা, এটা যখনই ট্রান্সমিশনটা শেষ হচ্ছে, সাথে সাথে হচ্ছে সে তখন এই নোটটার হয়ে RRTS মেসেজটাকে সেন্ড করে, যেটা হচ্ছে R1 এর কাছে যাবে। এটা কিন্তু S1 এর কাছে যাবে না। সো S1 কিন্তু জানে না যে এখানে অন্য আরেকটা নোট ট্রান্সমিশন করতে চাচ্ছে, কিন্তু তার ট্রান্সমিশনের জন্য সে আর ট্রান্সমিট করতে পারছে না। এই জন্য হচ্ছে এই RRTS মেসেজটা পাঠানো। স্যার তখন কি একবারে CTS পাঠাতে পারতো না? মানে যখন আমার মানে S1 এর সাথে কমিউনিকেশন শেষ হবে তখন একবারে CTS পাঠাতে পারতো না? যেহেতু হচ্ছে এই S2 নোটটা এটাও কিন্তু জানে না যে অ্যাকচুয়ালি তার RTS মেসেজটা গিয়েছিল কিনা R2 নোটটার কাছে, ঠিক আছে। সে কিছুক্ষণ পরপরই কিন্তু এটা পাঠিয়ে যাচ্ছিল প্রত্যেকটা কন্টেনশনের পিরিয়ডে। সো এইটার কারণেই হচ্ছে এখানে S2 আবার RTS পাঠাবে, তার এগেইনস্টে R2 নোট তাকে CTS পাঠাবে, সেই কাজটা না করে সে হচ্ছে এই RTS প্যাকেটটা পাঠাচ্ছে, যেটা দিয়ে সে অ্যাট দ্য সেম টাইম S2 নোটকেও জানাচ্ছে যে সে অ্যাকচুয়ালি RTS প্যাকেটটা পেয়েছিল, কিন্তু অন্য একটা অনগোয়িং ট্রান্সমিশনের জন্য সে এটার রেসপন্স দিতে পারে নাই, এবং R1 নোটকেও এটা ইনফর্ম করা যে এখানে অন্য একটা ট্রান্সমিশন হওয়ার কথা ছিল, কিন্তু এই অনগোয়িং ট্রান্সমিশনটার জন্য সে প্যাকেটটাকে বা CTS মেসেজটাকে পাঠাতে পারে নাই, ঠিক আছে। মানে R2 এর নেইবারিং নোডের মধ্যে, নেইবারের মধ্যে যারা আছে তাদের প্রত্যেকই হচ্ছে এই ইনফরমেশনটা সে পাঠিয়ে দিল। ইটস এ কাইন্ড অফ এ প্রায়োরিটি প্যাকেট, ঠিক আছে। যে অন্য একটা নোড অনেকক্ষণ থেকে কন্টেন্ট করতেছে ট্রান্সমিশনের জন্য, কোনো একটা পার্টিকুলার নোডের অনগোয়িং ট্রান্সমিশনের জন্য সে পাঠাতে পারেনি, ঠিক আছে। সে কিন্তু অ্যাকচুয়ালি চ্যানেলটার অ্যাক্সেস নিয়ে নিয়েছে, ঠিক আছে। এই যখনই RTS প্যাকেটটা যখনই ট্রান্সমিশন হচ্ছে, ঠিক আছে, বেসিক্যালি S2 এবং R2 কিন্তু চ্যানেলটার অ্যাক্সেস নিয়ে নেয়, ঠিক আছে। কেননা তখনই হচ্ছে R1 নোড যেটা আছে সে কিন্তু তার ট্রান্সমিশন থেকে ডিফার করে নেয়, ঠিক আছে, তার ট্রান্সমিশনটাকে অ্যাকচুয়ালি স্টপ করে দেয়, ঠিক আছে। মানে R2 এর কাছাকাছি যারা আছে একই রকমভাবে RRTSটা যখন রিসিভ করছে, সো S2 নোডটা পুনরায় কিন্তু RTS মেসেজ পাঠায়, এবং সেটা পাঠানোর কারণ কি, S2 নোড কিন্তু এর আগে কন্টেনশন করেছিল, ঠিক আছে। সো ওই মোমেন্টে S2 নোডের নেইবারিং যারা আছে তারা কিন্তু আর মানে এটা জানে না যে S2 নোডটা এখন আর ট্রান্সমিশনে যাচ্ছে কিনা, এই জন্য সে পুনরায় আবার RTS মেসেজটা পাঠায়, ঠিক আছে। এই RTS মেসেজটা সে যদি না পাঠায় R2 নোডের এগেইনস্টে, সে যদি R2 নোড যদি CTS প্যাকেট যদি সরাসরি পাঠিয়ে দেয়, তাহলে সে কিন্তু ডাটা ট্রান্সমিশন শুরু করে দেবে S2 নোডটা, ঠিক আছে, বা ডাটা সেন্ডিংটা পাঠাবে। সো সেটা না করে সে হচ্ছে এখানে পুনরায় RTS মেসেজটা পাঠায়, যেটা দ্বারা S2 নোডের সাথে নেইবারিং যারা আছে তারা যাতে অ্যাওয়্যার হয়ে যায় যে এখানে আরেকটা অনগোয়িং ট্রান্সমিশন হতে যাচ্ছে, ঠিক আছে। সো এইটা সাপেক্ষে হচ্ছে দুইটা নোডের কাছাকাছি যারা আছে তারা অ্যাকচুয়ালি জেনে যায় যে এখানে একটা ট্রান্সমিশন হবে S2 এবং R2 এর মধ্যে, এবং তখন অন্যান্য নোড যারা আছে প্রত্যেকেই হচ্ছে তাদের ট্রান্সমিশন মোড থেকে আইডল মোডে চলে যায়। বুঝতে পেরেছেন কি? জি স্যার। জি স্যার। ওকে।
স্যার আমার কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার যদি দুইজন সেন্ডার, না সরি স্যার, যদি দুজন রিসিভার দুইটা ডিফারেন্ট রিজিয়নে হয়, হুম, তাহলে কি স্যার আমার এট এ টাইম একজনে শুধুমাত্র কমিউনিকেট করতে পারবে? যদি দুইজন রিসিভার, দুইটা আলাদা রিজিয়নে থাকে, সেন্ডারও দুইজন আছে, তখন কি স্যার আমার হচ্ছে কলিশনটা হয়? আচ্ছা আমার মনে হয় এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার আমি একটু পরে দিচ্ছি, দেখি কোয়েশ্চেনগুলো অ্যান্সার পাওয়া যায় কিনা। আমি এখানে লাস্টে হচ্ছে কিছু কোয়েশ্চেন আপনাদের জন্যই হচ্ছে রেখেছি, ঠিক আছে? যেমন এখানে ফার্স্ট যে প্রবলেমটার কথা বলার চেষ্টা করতেছি, একটু খেয়াল করব, আপনাদের থেকে আমি সলিউশনও এক্সপেক্ট করব। যে এখানে N1 N2 এর সাথে একটা অনগোয়িং ট্রান্সমিশনে আছে, এই মুহূর্তে N3 কি N2 এর সাথে কি কমিউনিকেশন করতে পারবে? সো অ্যান্সার হচ্ছে নো, খুব সিম্পলি। কেননা N1 এর ট্রান্সমিশন N2 এর সাথে একটা অনগোয়িং ট্রান্সমিশনে আছে, এই মুহূর্তে N3 যদি N2 এর সাথে যদি কোনো প্যাকেট যদি পাঠায়, N2 নোডের কাছে দুইটা ডিফারেন্ট নোড থেকে ডাটা আসবে, যেটা কোলিশন সৃষ্টি করবে, ঠিক আছে? এটার কারণ কি, যেটা বলা হচ্ছে হোয়াই দিস সিচুয়েশন হ্যাপেন্স ইন ওয়্যারলেস নেটওয়ার্ক। এটা কেন ঘটেছে আমাদের? কেননা N1 এর ট্রান্সমিশন রেঞ্জটা N3 এর ট্রান্সমিশন রেঞ্জের বাইরে, ঠিক আছে? মানে হচ্ছে N1 এর ট্রান্সমিশনটা সম্পর্কে N3 জানে না, যার জন্য হচ্ছে N3ও ডাটা ট্রান্সমিশন করার চেষ্টা করে। সো এটাকে কিভাবে সলভ করা যায়? সো এটার জন্য আমাদের বেসিক যে আরটিএস সিটিএস মেকানিজমটা, সেটাই হচ্ছে আমরা সলিউশন হিসেবে নিয়ে আসতে পারি, ঠিক আছে? সো বেসিক্যালি আমি এখানে প্রবলেমটা ইন্ট্রোডিউস করেছি, মানে যে এখানে আরটিএস সিটিএস এই টাইপের কোনো কিছু নাই সেই সেন্সে, ঠিক আছে? তো এটা ফার্স্ট সলিউশনটা আমরা নিয়ে আসি হচ্ছে আরটিএস সিটিএস এর মাধ্যমে, ঠিক আছে? সো যখনই হচ্ছে আমাদের N1 যখন আরটিএস মেসেজটা এক্সচেঞ্জ করে N2 এর কাছে, এইখানে আমাদের সেই ইয়েটা আছে, তার সাপেক্ষে N2 যখনই হচ্ছে সিটিএস মেসেজটা এক্সচেঞ্জ করে, সেটা কিন্তু আমাদের N3 নোটটা জেনে যায়, ফলশ্রুতিতে N3 নোট কিন্তু আর কোনো ধরনের ট্রান্সমিশন করার চেষ্টা করে না, ঠিক আছে? বা তখন আর কোনো ধরনের কলিশন হয় না। সো এই বেসিক প্রবলেমটা সলিউশন হিসেবে হচ্ছে আমাদের আরটিএস সিটিএস মেকানিজমটা কিন্তু কাজ করে। এবং এখানে আরো লক্ষণীয় বিষয়ের পরে যখন ডাটা ট্রান্সমিশন হয়, ডাটা ট্রান্সমিশনটা শেষ হওয়ার পরে N2 নোটটা আবার একটা অ্যাকনলেজমেন্ট পাঠায়, এই অ্যাকনলেজমেন্ট আবার N3 নোটটার কাছেও যায়, যেটার ফলে এই পার্টিকুলার টাইমের পরে N3 নোটটা কিন্তু চাইলে তখন, মানে কন্টেনশন পিরিয়ডটা শেষ হওয়ার পরে সে চাইলে হচ্ছে যদি উইন করে, সে তখন N2 নোডের কাছে ডাটা ট্রান্সমিট করতে পারে, ওকে? সো বেসিক্যালি এটা হচ্ছে এক ধরনের সলিউশন। এবং এটা অ্যাকচুয়ালি কি প্রবলেম, এই প্রবলেমটার নাম কি আমরা বলতে পারি? ওয়্যারলেস নোডের এই প্রবলেমটাকে আমরা কি প্রবলেম বলি? আপনাদের কাছ থেকে অ্যান্সার এক্সপেক্ট করছি। এই যে প্রবলেমটা, N3 যে কমিউনিকেশন করতে পারছে না বা কমিউনিকেশন করার চেষ্টা করছে, তার অ্যাকচুয়ালি চেষ্টাই করা উচিত না, তার কারণ হচ্ছে এখানে একটা অনগোয়িং ট্রান্সমিশন আছে, কিন্তু তারপরও N3 কমিউনিকেশন করতে চাচ্ছে। কি প্রবলেমের কারণে N3 অ্যাকচুয়ালি কমিউনিকেশন করতে চাচ্ছে? স্যার এটা কি হিডেন টার্মিনাল প্রবলেমের কাছাকাছি? হ্যাঁ, এটা হিডেন টার্মিনাল প্রবলেম। সো সেটাই অ্যান্সারটা আসলে এক্সপেক্ট করছিলাম, কেননা N1 নোডের সাপেক্ষে N3 নোডটা হচ্ছে হিডেন, কেননা সে হচ্ছে তার ট্রান্সমিশন রেঞ্জের বাইরে। সো বেসিক্যালি এটাই হচ্ছে হিডেন টার্মিনাল প্রবলেম, যে N1 যে এখানে ট্রান্সমিশন করছে, N3 এটা জানেই না, ঠিক আছে? কেননা N1 নোডটা N3 এর সাপেক্ষে হিডেন। আচ্ছা, এখন পরবর্তী প্রবলেমটার দিকে একটু খেয়াল করি।
সাপোজ N2 নোড N1 এর সাথে কমিউনিকেশন করতেছে, এই মুহূর্তে N3 কি N4 এর সাথে কমিউনিকেশন করতে পারবে? খেয়াল করব N2 নোডের পজিশন ট্রান্সমিশন, এখানে প্রত্যেকটা নোডের ট্রান্সমিশন ডিফারেন্ট কালার দ্বারা আমরা রিপ্রেজেন্ট করেছি। কার ট্রান্সমিশন রেঞ্জ কতটুকু, কে কার ট্রান্সমিশন রেঞ্জের মধ্যে আছে, এটা একটু ভালোভাবে খেয়াল করব, তাহলে হচ্ছে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আমাদের কাছে অনেকটুকুই ইজিয়ার হয়ে যাবে, বা আমরা যে ডিসকাশনটা করছি সেটা আমরা আরো ভালোভাবে করতে পারবো। সো N1 এর ট্রান্সমিশন রেঞ্জের মধ্যে N2 আছে, N1 এর ট্রান্সমিশন রেঞ্জের মধ্যে N3 ও আছে। ওকে, N2 এর ট্রান্সমিশন রেঞ্জের মধ্যে N1 আছে, N3 আছে। একই রকম ভাবে N3 এর ট্রান্সমিশন রেঞ্জের মধ্যে N2 আছে, N4 আছে। N4 এর ট্রান্সমিশন রেঞ্জের মধ্যে শুধুমাত্র N3 আছে। সো এরকম অবস্থায় N2 এর সাথে N1 এর একটা ডাটা ট্রান্সমিশন চলছে, এই সময় N3 কি N4 এর সাথে আরেকটা ট্রান্সমিশনে যেতে পারে কি? পারে। কিন্তু বলছে আমরা যদি এখানে যদি আরটিএস সিটিএস যদি এক্সচেঞ্জ করি মানে স্যার এক্সপোজ টার্মিনাল প্রবলেমটা কি, সো বেসিক্যালি এক্সপোজ টার্মিনাল প্রবলেমটা এখানে অ্যারাইজ করছে, তো ওইটার সলিউশন অনুযায়ী আর কি পারবে। ঠিক আছে। সো বেসিক আরটিএস সিটিএস যদি আমি এখানে যদি দেখার চেষ্টা করি তাহলে কিন্তু এখানে আর ট্রান্সমিশনটা হচ্ছে না, যদিও তারা ট্রান্সমিশন করতে পারা উচিত, রাইট? সো এই প্রবলেমটাকে আমরা অ্যাকচুয়ালি অ্যাড্রেস করে আসছি এক্সপোজ টার্মিনাল প্রবলেম হিসেবে, ঠিক আছে, যে N2 এর ট্রান্সমিশনের কারণে N3 নোডটা এক্সপোজড হয়ে গেল, সে আর ট্রান্সমিশন করতে পারছে না, ঠিক আছে। সো এখন আমাদের ইয়েটা হচ্ছে এটাকে আমরা কিভাবে সলিউশন করতে পারি, সেই সলিউশন স্ট্র্যাটেজিও আমরা ডিসকাস করে আসছি এক্সপোজ নোডের সলিউশন হিসেবে, ঠিক আছে। সো বেসিক্যালি আমরা যেটা সলিউশন দেওয়ার চেষ্টা করেছি, যদি সিটিএস যদি না পায় তাহলে হচ্ছে সেই নোডটা ডাটা ট্রান্সমিশনে চলে যেতে পারে। সো ফর এক্সাম্পল এই N2 নোডটা যখন N1 এর কাছে যখন আরটিএস পাঠিয়েছিল, N1 নোডটা তখন N2 নোডের কাছে সিটিএস পাঠিয়েছিল, বাট সেই সিটিএসটা কিন্তু N3 নোডের কাছে যায়নি। ফলে N3 নোডটা এটুকু বুঝতে পারলো যে সে যদি কোনো ট্রান্সমিশন যদি করে তাহলে সেটা এই N2 যে আরটিএসটা পাঠিয়েছিল বা যার সাথে কমিউনিকেশন করতে চাচ্ছিল তার সাথে ট্রান্সমিশনে কোনো ধরনের কনফ্লিক্ট তৈরি করবে না, এবং ফলে N3 নোডটা অ্যাকচুয়ালি সে বুঝতে পারে যে সে ডাটা ট্রান্সমিশন করতে পারবে, এবং এর ফলে দেখেন যে N1 যখন N1 যখন সিটিএসটা পাঠায় সেটা N2 এর কাছে যখনই পৌঁছায় কিছুক্ষণ পরে হচ্ছে N2 নোডটা ডাটা ট্রান্সমিশন শুরু করে, আর অন্যদিকে এই সিটিএস মেসেজটা যেহেতু N3 নোডের কাছে আসে পৌঁছায় নাই, সে তখন আরটিএস মেসেজটা পাঠানোর চেষ্টা করে N4 এর কাছে, যেটা আবার হচ্ছে N2 নোডের কাছে পৌঁছায়, ঠিক আছে। এই N3 নোডটা যখন আরটিএস মেসেজটা পাঠায়, যেটা বেসিক্যালি হচ্ছে N2 নোডের কাছে গিয়েছিল, সেটা কিন্তু তার যে ট্রান্সমিশন ছিল সেটাকে কিন্তু কোনোভাবে হ্যাম্পার করতে পারেনি, কেননা সে কিন্তু রিসিভার না, সে হচ্ছে সেন্ডার। সো সে কিছুক্ষণ পরে তার অ্যাকচুয়াল যে ডাটা ট্রান্সমিশন সেটা শুরু করে দেয়, ঠিক আছে। এবং অন্যদিকে N4 নোডটা যেহেতু আরটিএস রিসিভ করেছে, কিছুক্ষণ পরে সে হচ্ছে সিটিএস মেসেজটা পাঠায়। সো সিটিএস মেসেজটা N3 নোড রিসিভ করে এবং কিছুক্ষণ পরে সে হচ্ছে তার ডাটা ট্রান্সমিশনটা শুরু করে। তার মানে একই সাথে হচ্ছে আমার N2 এবং N1 এর মধ্যে ডাটা ট্রান্সমিশন হতে পারে, এবং N3 এবং N4 এর মধ্যে ডাটা ট্রান্সমিশন হতে পারে। সো এটা আমাদের এক্সপোজ টার্মিনাল প্রবলেমটাকেও সলিউশন করে। এখন খেয়াল করেন এখানে যে সিচুয়েশনটার কথা আমরা চিন্তা করছি, একটু আগে যে ইয়েটা ছিল সেই সিনারিওটাই, কিন্তু এখন ট্রান্সমিশনটা হচ্ছে একটু ভিন্ন। এখন N1 নোডটা ট্রান্সমিশন করতে চাচ্ছে N2 এর কাছে, N4 নোডটা ট্রান্সমিশন করতে চাচ্ছে N3 এর কাছে, ঠিক আছে। সো N1 নোডটা যখন আরটিএস মেসেজ এক্সচেঞ্জ করতেছে
সেটা N2 এর কাছে এসে পৌঁছাচ্ছে, সেটা কি N3 এর কাছে যাচ্ছে। নোড 3 বলতে এখানে অ্যাকচুয়ালি N3 কে বোঝানোর চেষ্টা করেছি। তো সেটা N3 এর কাছে যাচ্ছে না, বাট N3 যখন সিটিএস মেসেজটা পাঠাচ্ছে তখন সেটা N3 এর কাছে যাচ্ছে এবং N1 এর কাছে যাচ্ছে। N2 এর সিটিএস মেসেজটা, সো এইটার সাপেক্ষে কি কোনো ধরনের কলিশন হতে পারে? জি স্যার। তো এইখানে এই সিটিএস মেসেজটা কিন্তু অ্যাকচুয়ালি কোলাইড করবে তাদের ট্রান্সমিশনের মধ্যে, ঠিক আছে। নোট 4 যখনই হচ্ছে এখানে একটা আরটিএস মেসেজ পাঠাচ্ছে, আর এখান থেকে এই নোটটা যখনই কোনো একটা সিটিএস মেসেজ পাঠাচ্ছে N1 এর কাছে, তখনই হচ্ছে সেই দুইটা প্যাকেট কলিশন করছে। ফলে অ্যাকচুয়ালি তাদের ডাটা ট্রান্সমিশনটা সাকসেসফুলি হয় না বা হতে পারে না। ওকে, বাট এখানে আরো ইন্টারেস্টিং সিনারিও হচ্ছে কোনো কারণে যদি এইখানে যদি কলিশনটা যদি না হয়, ঠিক আছে, মানে তারা এমন সিকোয়েন্সে মেসেজটা পাঠিয়েছিল যে তাদের আরটিএস সিটিএস এর মধ্যে কোনো ধরনের কনফ্লিক্ট হয়নি, কেননা আরটিএস সিটিএস গুলো আমরা যেটা বললাম খুবই স্মল প্যাকেট, ঠিক আছে। সো যখন তারা প্যাকেটগুলো পাঠিয়েছিল ফরচুনেটলি তাদের মধ্যে কোনো ধরনের কলিশন হয়নি। সো সেরকম যদি ফরচুনেট কেস হয় সেটাও কিন্তু পরবর্তীতে আমাদের আনফরচুনেট সিচুয়েশন তৈরি করতে পারে, ঠিক আছে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডাটা ট্রান্সমিশনটার মধ্যে কিন্তু হ্যাম্পার হতে পারে, ঠিক আছে। যে নোড 3 যখন আরটিএস মেসেজটা রিসিভ করে তার এগেনস্টে সে যখন সিটিএস মেসেজটা পাঠায় সেটা কিন্তু N2 এর যে ডাটা ট্রান্সমিশনটা ছিল সেটার মধ্যে কিন্তু কনফ্লিক্ট করতে পারে বা কলিশন করতে পারে, ঠিক আছে। সো সেই জিনিসটাকে আমরা অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে অ্যাড্রেস করতে পারি। সো বেসিক্যালি এটা কি হিডেন টার্মিনাল প্রবলেম না এক্সপোজ টার্মিনাল প্রবলেম, এটা বলতে পারবো? এটা কোন পার্টিকুলার প্রবলেমের জন্য এরকম একটা কলিশন হতে পারে? বলা যাবে? স্যার হিডেন টার্মিনাল। আমি কোশ্চেনের অ্যান্সার চাই, আমাকে কোশ্চেন করা যাবে না। কেন হিডেন টার্মিনাল বলছি সেটা ক্লিয়ার করেন। যদি হিডেন টার্মিনাল চিন্তা করে থাকি, কেন বলছি যে হিডেন টার্মিনাল প্রবলেম? এখানে কার দ্বারা কে হিডেন? হিডেন টার্মিনাল প্রবলেম, অ্যান্সার কারেক্ট। কার দ্বারা কে হিডেন? স্যার N1 হচ্ছে ডেটা ট্রান্সমিট করতেছে, হ্যাঁ, তো তখন আবার N3 হচ্ছে যে সিটিএস টা পাঠাচ্ছে। N1 আর N3 তো মানে সিটিএস মাঝখানে পাঠাচ্ছে কিন্তু N2 নট N1, N1 পাঠাচ্ছে আরটিএস। স্যার নোট 3 সিটিএস পাঠাচ্ছে নোট 3 সিটিএস পাঠাচ্ছে N2 এর কাছে। তো স্যার N1 আর N3 মাঝখানে হচ্ছে N2 দিয়ে হচ্ছে হিডেন করা, মানে N3 হচ্ছে N2 এর মাধ্যমে হচ্ছে N1 এর কাছে হিডেন। N3 হচ্ছে N1 এর কাছে হিডেন থ্রু N2। ওকে, এক্সিলেন্ট আনসার, ঠিক আছে। অথবা উল্টাভাবে বললে N1 is hidden to N3 due to N2 node, ঠিক আছে। সো N1 এর সাপেক্ষে N3 হিডেন, N3 এর সাপেক্ষে N1 হিডেন, N2 নোডের সাপেক্ষে বা N2 নোডের সাথে যদি কোনো কমিউনিকেশন করি তার সাপেক্ষে। ওকে, দ্যাটস দ্য আনসার। সো এখানে কেউ কারো দ্বারা এক্সপোজ হয়নি, সবাই ডাটা ট্রান্সমিশন করতে চাচ্ছে বা করতে অ্যাকচুয়ালি পারবে না, কেননা এখানে হিডেন নোডটা প্রবলেম তৈরি হয়েছে, ঠিক আছে। সুতরাং তাদের ট্রান্সমিশন করতে পারা উচিত না। যদি একটা ট্রান্সমিশন যদি অনগোয়িং হয়, সেটা N1 এর সাথে N2 হোক আর N3 এর সাথে N4 হোক, যে কোনো একটা যদি অনগোয়িং হয় অন্যটা অ্যাকচুয়ালি ট্রান্সমিশন করতে পারা উচিত না, না হলে কিন্তু কলিশন হবে, ঠিক আছে। সো এটা অ্যাকচুয়ালি হিডেন টার্মিনাল প্রবলেম। সো মোটামুটি হচ্ছে এই ছিল হচ্ছে আমাদের মেকা এবং মেকাও। আচ্ছা, আরো একটা আছে,
এখানে খেয়াল করি N1 N2 এর সাথে কমিউনিকেশন করছে, এই মুহূর্তে N3 কি N4 এর সাথে কমিউনিকেশন করতে পারবে? নোডের ওরিয়েন্টেশনটা খেয়াল করব এবং ট্রান্সমিশন লিঙ্কটা খেয়াল করব। N1 N2 এর সাথে করতে চাচ্ছে, আর এখন N3 করতে চাচ্ছে N4 এর সাথে। এর আগের বার N4 করতে চাচ্ছিল N3 এর সাথে, এখন N3 করতে চাচ্ছে N4 এর সাথে। সো এটা কি পসিবল? যদি পসিবল যদি না হয়, কেন না? সো এখানে কলিশনটা হতে পারে আচ্ছা, সো আমি করে দিচ্ছি, যখন N1 RTS পাঠাচ্ছে সেক্ষেত্রে N1 এর RTS N2 এর কাছে যাচ্ছে, সেটা N3 বা N4 কারো কাছেই যাচ্ছে না, কোনো প্রবলেম নাই। বাট N2 যখন CTS পাঠাচ্ছে, ঠিক আছে, N2 এর ট্রান্সমিশন রেঞ্জ হচ্ছে এই যে এই কালারটা দিয়ে ডিফাইন্ড। সো N2 এর ট্রান্সমিশন রেঞ্জের মধ্যে N1 এবং N3 দুজনেই আছে। তার মানে নোড 2 বা N2 এর সিটিএসটা নোড এবং নোড 1 এবং নোড 3 দুজনেই পাচ্ছে। ফলে এটার এই সিটিএসটার সাপেক্ষে N3 নোডটা জেনে গেল যে এখানে একটা ট্রান্সমিশন হতে যাচ্ছে, তার মানে সে কোনো ধরনের ট্রান্সমিশনে যেতে পারছে না। যদিও N3 কিন্তু অ্যাকচুয়ালি ডাটা ট্রান্সমিট করতে পারে N4 এর কাছে, কেননা N1 এর ট্রান্সমিশন যেটা আছে, N2 যদি ডাটা রিসিভ করতে চায়, N3 এবং N4 এর মধ্যে যে লিঙ্ক আছে সেটা দ্বারা কোনো ধরনের হ্যাম্পার হওয়ার কথা না। ঠিক আছে, সো এই পার্টিকুলার প্রবলেমটাকে আমরা বলি হচ্ছে এক্সপোজ টার্মিনাল প্রবলেম। ঠিক আছে, ওকে। সো এইটাকে কিভাবে আমরা সলভ করতে পারি, যেটা আমরা বলেছিলাম যে আমরা ডিএস নোডটাকে অ্যাকচুয়ালি আমরা ইন্ট্রোডিউস করেছিলাম। ঠিক আছে, এটার জন্য হচ্ছে আমরা ম্যাকাওতে ইন্ট্রোডিউস করি হচ্ছে ডিএস ফ্রেম বা ডিএস সিগন্যাল। সো ডিএস সিগন্যাল দ্বারা তখন হচ্ছে তারা এটা বুঝে যায় যে অ্যাকচুয়ালি এখানে অন্য কোনো একটা নোডের ট্রান্সমিশন হচ্ছে। সো সেটা দ্বারা তখন তারা আগে থেকে অ্যাওয়্যার হয়ে যায়। ওকে, সো কারো কোনো কোয়েশ্চেন আছে কি সোফার যা ডিসকাস করা হয়েছে? আমাদের মোটামুটি লেকচারটা শেষ, এই লেকচারটা। সো চ্যাপ্টারটা কভার করা হয়েছে চ্যাপ্টার 6 এই বইটা থেকে।